তাহলে বিএনপি আর একটা আওয়ামী লীগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে লাইভে আসলাম। আপনাদের আইকিউ পার্টটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা আজকে ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম এবং ব্লাড রিলেশন টাইপের প্রবলেম, এই প্রবলেমগুলো দেখব। আর আপনারা বেশ কিছু বিষয় ক্লাস নিতে বলছেন, কিন্তু ওইটার প্রশ্ন দিতে বলছিলাম। আপনারা তো প্রশ্ন সংক্রান্ত সেরকম কোনো কথা বলেন নাই। স্পেসিফিক প্রবলেম হলে প্রশ্ন এটা নিয়ে কাজ করা যেত। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এর আগে আমরা ক্লক রিলেটেড প্রবলেমগুলো পর্যন্ত করছিলাম। আজকে আমরা ক্যালেন্ডার, ডিস্টেন্স, তারপরে ব্লাড রিলেটেড প্রবলেম, এই তিনটা পার্ট শেষ করার চেষ্টা করব। আর বিভিন্ন ওখান থেকে ছোটোখাটো দু একটা করে প্রশ্ন আসে, তো এই প্রশ্নগুলা ক্লিয়ার করা যাবে। দেখেন স্ক্রিনের 55 নম্বর প্রশ্ন বলছে, ইফ সানডে ডাউন 3 days বিফোর ইয়েস্টারডে, হোয়াট ডে উইল ডাউন 2 days আফটার টুমোরো। ক্যালেন্ডার রিলেটেড প্রবলেমগুলো 2-3 ভাবে আসে। তার মধ্যে এটা একটা আইটেম, একটা আইটেম আছে যে 10 দিন পরে, 20 দিন পরে বা 50 দিন পরে, এরকম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা হচ্ছে যে গতকালকের ইফ সানডে ডাউন 3 days বিফোর ইয়েস্টারডে, গতকালকের 3 দিন আগের দিনটা যদি সানডে হয়, তাহলে হোয়াট ডে উইল ডাউন 2 days আফটার টুমোরো, আগামীকালকের 2 দিন পরের দিনটা কি বার হবে। তাহলে আমরা একটু লিখি সানডে, এই সানডে হচ্ছে এই সানডে। সানডেটা কি? সানডেটা হচ্ছে 3 days বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডের 3 দিন আগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইয়েস্টারডে যদি আমরা 3 দিন আগে নিয়ে আসি, তাহলে ইয়েস্টারটাকে আমরা কি ধরবো? তাহলে এই সানডের পরে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, আমরা এখানে টুডে কোনটা এটা বাড়ি করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে সানডেটা রবিবার, এই রবিবারটা হচ্ছে কি 3 দিন বিফোর ইয়েস্টারডে, গতকালকের 3 দিন আগে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আজকে যদি শনিবার হয়, তাহলে গতকাল কি বার? গতকাল হচ্ছে শুক্রবার। গত পরশু কি বার? গত পরশু হচ্ছে বৃহস্পতিবার। এই বেসিকটা ক্লিয়ার করেন না। হ্যাঁ, পরশু যদি বৃহস্পতিবার হয়, বৃহস্পতিবারের একদিন আগে যদি বলে, তাহলে ওটা বুধবার। এখন একদিন আগে শুনে কেউ যদি মনে করে যে এই বুধবার দিনটা বাদ দিয়ে তার আগের দিন মঙ্গলবার, তাহলে কিন্তু ভুল হবে। একদিন আগে মানে ইনস্ট্যান্ট তার আগের দিনটা। ঠিক আছে, যে আমি একজনের কাছে টাকা পাই, বলছে যে কালকে দিব বা একদিন পর দিব। একদিন পর দিব মানে আজকে যদি রবিবার হয়, তাহলে একদিন পর মানে কালকের দিনটা বাদ দিয়ে না, কিন্তু কালকের দিনটা সোমবার, সোমবারে। তো এই জন্য একদিন পরে মানে হচ্ছে পরের দিনেই। তাহলে আমরা আসি যে এখানে বলতেছে যে সানডে ডাউন 3 days বিফোর ইয়েস্টারডে। তাহলে দেখেন এই সানডেটা হচ্ছে মানডের একদিন আগে, তাহলে এখানে একদিন গেল।
টুয়েসডে এর 2 দিন আগে, ওয়েডনেসডে এর 3 দিন আগে হচ্ছে সানডে। তাহলে ওয়েডনেসডেটা হচ্ছে থার্সডেটা হচ্ছে টুডে। এই বেসিকটা ক্লিয়ার কিনা একটু খুব সিরিয়াসলি জানাবেন। আমরা যদি টুডেতে দাঁড়িয়ে থাকি, এই টুডে থেকে এর আগের দিন হচ্ছে ইয়েস্টারডে, তার আগের দিন হচ্ছে 1 দিন আগে, তার আগের দিন হচ্ছে 2 দিন আগে, তার আগের দিন হচ্ছে 3 দিন আগে। তাহলে এই ইয়েস্টারডে 3 দিন আগে যদি সানডে হয়, তাহলে টুডে হবে থার্সডে। এবার আসে হোয়াট ডে উইল ডাউন 2 days আফটার টুমরো। তাহলে এখন আমরা আসি ফ্রাইডের পরে 1 2 3 4 5 6 স্যাটারডে। তাহলে থার্সডেটা যদি টুডে হয়, তাহলে ফ্রাইডেটা হবে টুমরো, আর স্যাটারডেটা হবে টুমরোর পরের দিন, আর সানডেটা হবে টুমরোর 2 দিন পরে। মানে টুমরোটা হচ্ছে কি ফ্রাইডে, এর 1 দিন পরে হচ্ছে স্যাটারডে, 2 দিন পরে হচ্ছে সানডে। তাহলে উত্তর কি চাইছে যে 2 দিন, টুমরো এর 2 দিন পরে কি দিন হবে? টুমরো এর 2 দিন পরে হবে সানডে। তাহলে এই 55 নম্বর প্রশ্নের অ্যানসার বি, সানডে। পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। সবথেকে টার্নিং পয়েন্ট হচ্ছে যে 2 দিন পরে, তার মানে 2 দিন বাদ দিয়ে পরের দিন, বিষয়টা এরকম নয়। 2 দিন পরে মানে কি, ইনস্ট্যান্ট আগের দিনটা হচ্ছে একদিন, তার আগের দিনটা হচ্ছে আরেকদিন। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। নেক্সট আসি আমরা 56 নাম্বার। সাপোজ টুডে ইজ ফ্রাইডে, ধরে আজকে হচ্ছে ফ্রাইডে, হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 ডেজ ফ্রম নাও। আজ থেকে 65 দিন পরে কি বার হবে? এইটা একটা আরেকটা আইটেম। আগের যে প্রশ্নটা দেখলাম ওইটা একটা আইটেম, আর এটা হচ্ছে আরেকটা আইটেম। তাহলে 65 দিন পরে কি বার হবে এটা আমরা বের করব। দেখেন, তাহলে সাপোজ টুডে ইজ ফ্রাইডে, এই যে আমরা ফ্রাইডেতে দাঁড়িয়ে আছি, খেয়াল করেন ফ্রাইডের 1 দিন পরেই হচ্ছে স্যাটারডে, 2 দিন পরে হচ্ছে সানডে, 3 দিন পরে, এগুলো দরকার নাই, আমরা বোঝার জন্য লিখতেছি, যেহেতু অনেক বড় দিন আছে তো আমরা 7 দিন 7 দিন করে হিসাব করব। তাহলে এইভাবে 65 ডেজ পর, ঠিক আছে, কি হবে? ফ্রম নাও, নাও মানে এই যে টুডে থেকে। তাহলে টুডে যেহেতু ফ্রাইডে, এইখান থেকে আমরা চলে যাব 65 দিন পরে কি বার হবে। আমরা জানি, ধর আছে দেখেন এখানে ফ্রাইডে আছে না, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সিরিয়াসলি খেয়াল করেন, এই যে ফ্রাইডে টু ফ্রাইডে, তাহলে 1 দিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে টুয়েসডে, 5 দিন পরে ওয়েডনেসডে, 6 দিন পরে টুয়েসডে, আর 7 দিন পরে ফ্রাইডে। তার মানে 7 দিন পরে আবার আগের দিনটা আসে। তাহলে 65 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 9 63। তার মানে দেখেন এই 63 দিন পরে 64তম দিনটা, 64তম দিনটা হচ্ছে ফ্রাইডে। তাহলে 64তম দিনটা ফ্রাইডে। খেয়াল করেন 7 দিন 7 দিন করে মিলাইতে হবে, 7 দিন 7 দিন করে এভাবে রাখতে থাকি, তাহলে আমাদের কি হবে? 7 দিন পর্যন্ত আমাদের একই দিন হবে, 7 দিনের পরের দিনটা হয়ে যাবে আমাদের ফ্রাইডে। তাহলে এটা হচ্ছে 1 দিন পরে, এটা 2 দিন পরে, এটা 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে, 6 দিন পরে, 7 দিন পরে। এই 7 দিন পরে যে দিনটা ওইটা আবার ফ্রাইডে। এক সপ্তাহ যেহেতু 7 দিন, তাহলে 63তম দিনের পরের দিনটা হবে ফ্রাইডে, আর 65তম দিনের 63 দিনের পরে 64 দিনটা হবে ফ্রাইডে, আর 65তম দিনের পরে হবে 63 দিনের পরে। 63 দিন পরে কিন্তু দেখেন, মানে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু হয়, সেটা হচ্ছে যে 65 ডে, 65তম দিন আর 65 দিন পরে, দুটো কিন্তু এক কথা না। 65তম দিন মানে হচ্ছে 64 দিন পরে, আর 65 দিন পরে তার মানে কিন্তু আলাদা হিসাব। তো আমরা এখানে যে হিসাবটা করতেছি সবসময় 7 দিন পরে পরে যাইতে হবে। যারা কনফিউশন ফেল করবেন তারা ক্যালেন্ডারটা দেখবেন।
এইখানে 7 দিন পরে আসে, ধর আছে ফ্রাইডে দিয়ে যদি সপ্তাহটা শুরু হয়, তাহলে এইখানে 7 দিন কাউন্ট করতে হবে, তারপরে আবার আসে আবার ফ্রাইডে হবে, তারপর আবার 7 দিন টোটাল কাউন্ট হবে, তারপর আবার ফ্রাইডে হবে, তারপর 7 দিন করে বাদ দিলে তারপরের দিনটা একই বার হবে। তাহলে 63 দিন বাদ দিলাম, দেওয়ার পরে 64তম দিনটা হবে ফ্রাইডে, তাহলে 63তম দিনের পরের দিন হচ্ছে ফ্রাইডে, তাহলে 65তম দিনের পরের দিনটা হচ্ছে স্যাটারডে। প্রথম দিন শুক্রবার হলে অষ্টম, 15, 22, 29, 36, 43, 50, 57 আর 64তম দিনও শুক্রবার হবে। এটা আপনারা আরো ভেঙে ভেঙে বিস্তারিত দেখতে চান তাহলে দেখা যাচ্ছে প্রথম দিন যদি ফ্রাইডে হয় তাহলে অষ্টম দিনটা ফ্রাইডে হবে, 15তম দিনটা ফ্রাইডে হবে, 22তম দিনটা ফ্রাইডে হবে, 29তম দিনটা ফ্রাইডে হবে, তারপরে আবার 7 যোগ করলে 36তম দিনটা, 6 7 42, 43তম দিন, তারপরে 50তম দিন, 57তম দিন আর 64তম দিন। ঠিক আছে, এই 64তম দিনটা হচ্ছে ফ্রাইডে, তাহলে 65তম দিনটা হবে স্যাটারডে। 17 নম্বর, if it is Monday today, which day will come after 61 days of it? তাহলে মানডে প্লাস 61, তো মানডে থেকে প্লাস 7 দিয়ে ভাগ করলে 7 লং 63, তো আমরা যেটা করবো 7 8 56, এখান থেকে 56 বাদ দিই, থাকে কত 5 দিন। তাহলে মানডে প্লাস 61 মানে যায় মানডে প্লাস 5 দিন মানে, তাহলে মানডের সাথে 5 দিন যোগ করলে কি হবে? মানডে পরে আসবে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, মানডে, টুয়েসডে, থার্সডে, ফ্রাইডে, তারপর হচ্ছে স্যাটারডে। তাহলে মানডের সাথে যোগ হবে, কি যোগ হবে? মানডের সাথে যোগ হবে 5 দিন, তাহলে মানডের পরে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তারপরে স্যাটারডে, 1 2 3 4 5, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, স্যাটারডে। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে স্যাটারডে। আপনাদের এই ধরনের প্রশ্ন যদি কোনো কনফিউশন লাগে আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন, মানে প্রশ্নটা লিখে দেখবেন যে সুন্দরভাবে প্রচুর ব্যাখ্যা সহ পাবেন। কারণ হচ্ছে যে বারবার কনফিউশন লাগে, তো আমারও শুরু থেকে সমাধান করতে যে বিভিন্ন সময় কনফিউশন লাগতো, তখন আমি এই বিষয়গুলো ওই গুগলে সার্চ দিয়ে দেওয়া সমাধান করছি। কারণ দেখা যাচ্ছে আমরা একভাবে যদি কোনো ধরনের কনফিউশন তৈরি করি তাহলে দেখা যাচ্ছে ওরা তো গুগল থেকে মানে প্রশ্নগুলো নিয়ে ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে সমাধানগুলো রেডি করবে, তো ওইখানে মিস্টেক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আছে ডিসটেন্স এন্ড ডিরেকশন। এই 2-3টা পয়েন্ট ক্লিয়ার থাকলে হয়ে যাবে। ঠিক আছে, ডিসটেন্স এন্ড ডিরেকশন রিলেটেড প্রশ্ন, এটা হচ্ছে আমাদের এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, 18 নম্বর দেখেন, পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি। আমাদের একটা বেসিক নিয়ম রাখতে হবে দিক নির্ণয়ের প্রশ্নগুলোতে, সেটা হচ্ছে যে উপরে সব সময় উত্তর, উত্তরের ইংলিশ হচ্ছে নর্থ, আর নিচে হচ্ছে সব সময় সাউথ, ডানে হচ্ছে সব সময় পূর্ব মানে ইস্ট, আর বামে হচ্ছে সব সময় পশ্চিম মানে ওয়েস্ট। এই ফর্মুলাটা সব সময় মাথায় রাখতে হবে, এইভাবে সাজাতে হবে। কারো যদি কনফিউশন লাগে তারা হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখবেন, মানচিত্রের কথা ভাববেন, বাংলাদেশের উপরের দিকে সব থেকে উপরে হচ্ছে উত্তর, উত্তরবঙ্গ, তেতুলিয়া, আর সবার নিচে হচ্ছে কক্সবাজার, টেকনাফ, এটা হচ্ছে দক্ষিণে, ডানে হচ্ছে সিলেট, আর বামে হচ্ছে রাজশাহী। ঠিক আছে, ডানে এটা হচ্ছে পূর্ব দিকে আর বামে হচ্ছে পশ্চিম দিকে। তো 18 নম্বর হচ্ছে পয়েন্ট এ ইজ 10 কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি। তাহলে ওয়েস্ট মানে এই দিকে, তাহলে হচ্ছে জিনিসটা এইরকম, আর পয়েন্ট এটা হচ্ছে ওয়েস্টে আর পয়েন্ট বিটা হচ্ছে তাহলে ইস্টে হবে। কত? 10 কিলোমিটার। পয়েন্ট বি ইজ 30 কিলোমিটার নর্থ অফ পয়েন্ট সি। তাহলে পয়েন্ট বিটা হচ্ছে নর্থ, কার নর্থে? সি এ। কত? 30। তাহলে সিটা হবে সাউথ। এটা হচ্ছে সি, এটা 30, মানে এটা যদি 10 এটা ছোট করে দিই, এটা 30টা বড় করে দিই। নেক্সট কি বলতেছে? পয়েন্ট সি ইজ 10 কিলোমিটার ইস্ট অফ পয়েন্ট ডি। ইস্টে আছে কি? ডি এর। কে কত? 20। কার? কে আছে? সি। তাহলে ইস্টে যেহেতু আছে তাহলে সিটা হচ্ছে ইস্টে হবে, তাহলে ডিটা হবে অবশ্যই ওয়েস্টে।
কত 20, তাহলে এখানে যেহেতু 10 তাহলে 20 মানে এটা বেশি দূর চলে আসে, এই যে ডি। উত্তর দিয়েছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন পয়েন্ট এ আর ডি। তাহলে এটা যেহেতু 10 আর এটা যেহেতু 20, তাহলে আমরা ডট ডট দিয়ে এটা একটু কেটে নিব 10, তাহলে এখানে আর 10 থাকবে, ঠিক আছে। তাহলে আসি এই 10, তাহলে এইটুকু কত, এইটুকু তো 30, এই 30, তাহলে এইখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাবো। এই সমকোণী ত্রিভুজে এই অতিভুজটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এ থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের অ্যানসার যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে 10, লম্ব কত, লম্ব হচ্ছে 30, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে 30 স্কয়ার প্লাস 10 স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে এডি স্কয়ার সমান সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। এখন এডি স্কয়ারটা কিন্তু আমি স্কয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে এটা পুরোটা যে ওই পাশে রুট হয়ে যাবে। তার মানে হচ্ছে 900 আর 100 এর উপর রুট, তার মানে 1000 এর উপরে রুট, তার মানে হচ্ছে এই 1000 মানে হচ্ছে 100 গুণন 10 এর উপর রুট। 100 এর উপর রুট দিলে এটা পূর্ণ সংখ্যা 10 চলে আসে, আর 10 এর উপর রুটটা থেকে যায়, তাহলে অ্যানসার হচ্ছে 10 রুট 10। বাকিটা ভেঙে ভেঙে আপনারা নিজে থেকে করতে হবে, যেহেতু আপনারা বর্গমূল ক্লাস করছেন না। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে বি 10 রুট 10। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে, নেক্সট আসি আমরা। অনুসার করছে ওয়ান অন হার ওয়ে হোম ফ্রম শপিং, মানে বাড়ি থেকে শপিং এর রাস্তায়, মনিকা মাস্ট ট্রাভেল ডিউ সাউথ ফর 5 miles and due east for another 12 miles to reach her house. If she could travel in a straight line from the store to her house, how many fewer miles would she travel? এই fewer মানে হচ্ছে কতটুকু কম তাকে ভ্রমণ করতে হবে। দুই নম্বর অপশনটা এখানে আসে নাই, দুই নম্বর অপশনটা হচ্ছে 13, 13 আনসার না, তো একটু সমস্যা নেই। তাহলে হচ্ছে যে শপিং দিয়ে বাড়ি মনিকা 5 মাইল দক্ষিণে এবং তার পূর্বের দিকে 12 মাইল গেল। তাহলে কথার সাথে চিত্রটা মিলানে, অন হার ওয়ে হোম ফ্রম শপিং মনিকা মাস্ট ট্রাভেল ডিউ সাউথ, সাউথ মানে দক্ষিণে, ফর 5 মাইল। তাহলে উপরে যেহেতু উত্তর আর দক্ষিণ নিচে, পূর্ব ডানে আর পশ্চিম এই পাশে, তাহলে আসি on her way home from shopping Monica must travel due south for 5 miles. এই যাচ্ছে 5 মাইল কত হচ্ছে ডানে। Monica must travel due south for 5 miles. তাহলে এই যে 5 মাইল গেল, এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ। ইস্ট ফর another 12 মাইল, ইস্ট মানে বাম পাশে না, কিন্তু ইস্ট মানে ডান পাশে, তাহলে এই পাশে কত 12, তাহলে 5 থেকে 12 একটু বড় করে দিলাম। এখন বলতেছে যে if she could travel is straight in straight, সেই মানে এখান থেকে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এ থেকে বি তে গেছে আগে, তারপর সি তে গেছে। এ হয়ে এ থেকে বি তে যে সি তে না যদি ডাইরেক্ট যাইতো তাহলে কি হতো, লাইন ফ্রম দ্য স্টোর টু হার হাউস, হাউ মেনি ফিউয়ার মাইলস উড শি ট্রাভেল। এই যে এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা, তাকে কত মাইল কম হাঁটা লাগে। খেয়াল করেন এখান থেকে কত মাইল হাঁটা লাগলো, 5 মাইল আর 12 মাইল মিলে 17 মাইল। আর এইখানে হাঁটা লাগলে কত লাগতো দেখেন, 5 আর 12 হলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী 13 হয়। 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান সমান 144 প্লাস 25 এর উপর রুট ওভার মানে 169 এর উপর রুট ওভার মানে 13, এটা হচ্ছে 13। আর আমরা ওই পিথাগোরাসের ট্রিপলেট অনুযায়ী জানি 5 12 হলে অতিভুজটা 13 হয়। তার মানে এসি হলে 13, এই যে ডি নাম্বার অপশনে কিন্তু 13 ছিল, অনেকে কিন্তু 13 आंसर দিবে, এটা কিন্তু কনফিডেন্টলি ভুল, কারণ এটা কিন্তু 21 সালের প্রশ্ন, এরকম মিস্টেক হতে পারে। তো কি করতে হবে এখানে, এখানে যেটা বলছে যে হাউ মেনি ফিউয়ার মাইলস উড শি ট্রাভেল, সে কত মাইল কম হাঁটবে। তাহলে যেহেতু এই পাশে 5 আর 12 মিলে তাকে টোটাল 17 মাইল হাঁটতে হয়েছে, আর সরাসরি গেলে 13 মাইল হাঁটতে হয়, তাহলে ফিউয়ার বা কম হাঁটতে হবে 4 মাইল। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে 4। তো ব্যাংকের প্রশ্নে এরকম প্যাচগুলো কিন্তু খুব সিরিয়াসলি থাকে, ছোট ছোট পয়েন্ট ধরে দেয়, আপনার উত্তর অন্য হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়গুলো খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার। নেক্সট আসি আমরা। আমার সাথে প্রশ্ন আসছে 60 নম্বর, বলছে এ ম্যান ওয়াজ 20 মিটার টাওয়ার সাউথ, দেন টার্নিং টু হিজ রাইট হি ওয়াজ 30 মিটার, দেন টার্নিং টু হিজ লেফট হি ওয়াজ 20 মিটার, अगेन টার্নিং টু হিজ লেফট শি ওয়াজ 30 মিটার, হাউ ফার ইজ ফ্রম হিজ স্টার্টিং পজিশন। তো এইভাবে বারবার ঘোরাচ্ছে ওর মাথা, ঠিক আছে। তো ঘোরালে সমস্যা নাই, আমরা শুধু চিত্রটাকে ধরে ফেলবো। এ ম্যান ওয়াজ 20 মিটার টাওয়ার সাউথ, সাউথ যখন বলে তখন নিচের দিকে আসে 20, দেন টার্নিং টু হিজ রাইট,
তাহলে এই যে উপর থেকে কেউ নিচে আসে তাহলে ডান পাশে গেলে কিন্তু এই পাশ থেকে বাম পাশে মনে হবে, ঠিক আছে। তাহলে এ ম্যান ওয়াজ 20 মিটার টাওয়ার সাউথ, তাহলে এ থেকে বি তে আসলো 20 মিটারে। Then turning to his right he was 30 meter. Then turning to his right he was 30 meter. এখান থেকে সে 30 মিটার কি হলো রাইটে আসলো। এরপর দেন টার্নিং টু হিজ লেফট, এখান থেকে আবার লেফটে আসলো। লেফটে কি 20 মিটার, লেফটে মানে সে এই পাশে আসা অবস্থা থেকে লেফটে যাবে, নিচের দিকে আসবে। अगेन টার্নিং টু হিজ লেফট, এখান থেকে এখন যদি কেউ ডান নিচের অবস্থা লেফটে যায় তাহলে কি হবে, এই পাশে যাবে না, কত গেছে 30 গেছে। তাহলে এই যে 30 যদি যায় তাহলে এই পাশে 30 আসছিল আবার এই পাশে 30 গেছে, তার মানে তো এই জায়গাটা সোজা চলে আসছে এখানে। এখন এখানে হচ্ছে তার অবস্থান এ বি সি ডি ই, যেহেতু বি আর সি এবং ডি সমান সমান তাহলে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এইখানে যেহেতু 20 তাহলে এখানেও 20 হয়ে যাবে। আর এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স কত ছিল, 20 ছিল। অ্যানসার কি চাইছে, হাউ ফার হিজ ফ্রম হিজ স্টার্টিং পজিশন, কারণ এ থেকে ই পর্যন্ত ডিসটেন্সটা কত, এ থেকে ই পর্যন্ত হবে এ বি প্লাস বি, তার মানে 20 প্লাস 20 তার মানে হচ্ছে 40। তাহলে 60 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে ডি 40 মিটার। এই প্রশ্নের উত্তর ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। Actually কি বলতেছে, if A is to the south of B and C is to the east of B, in what direction is A with respect to C? এখানে শুধু ডিরেকশন জানতে চাইছে, তার মানে কখনো কখনো পিথাগোরাসের সূত্রটা কাজে লাগাইতে হবে, সমকোণী ত্রিভুজ বানানোর ক্ষেত্রে এটা চিত্র বলে দিবে, আবার কখনো কখনো শুধু দিক নির্ণয় করলে হয়ে যাবে, কখনো কখনো শুধু ডিসটেন্স যোগ বিয়োগ করলে হয়ে যাবে, তার মানে পুরো জিনিসটা নির্ভর করতেছে চিত্রের উপর। তো if A is to the south of B and C is to the east of B, in what direction is A with respect to C? তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী প্রশ্ন আমরা A is to the south of B, তার মানে A হচ্ছে B এর সাউথে, তাহলে B হচ্ছে A এর নর্থ। তাহলে এই চিত্রটা কিন্তু এই যে উত্তর দক্ষিণ এটা মানে দিবে সব সময়, উপরে নর্থ নিচে সাউথ, ডানে হচ্ছে ইস্ট আর বামে হচ্ছে ওয়েস্ট। and C is the east of B, C হচ্ছে B এর ইস্টে, এই যে C। in what direction is A, তাহলে in what direction A কোথায় আছে, A কে বার করতে হবে কার তুলনায়, B এর তুলনায় যদি বলতো তাহলে তো প্রশ্নেই বলা আছে সাউথে আছে, C এর তুলনায়, তাহলে C কোথায় আছে। তাহলে আমরা এই জিনিসটা যদি এখন চিত্র আঁকা চিন্তা করি তাহলে এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সাউথ মানে নর্থ, এটা হচ্ছে সাউথ আর এইটা হচ্ছে ইস্ট। তো এইটার তুলনায় যেহেতু এটা আড়াই আছে, খেয়াল করেন এই সি এর সাউথ কোনটা, এইটা সি এর ওয়েস্ট কোনটা, এটা। তাহলে এই যে সি থেকে যদি হিসাব করি, সি এর এই পাশে হবে ইস্ট, এই পাশে হবে সি এর ওয়েস্ট, এই পাশে হবে সি এর নর্থ আর এই পাশে হচ্ছে সি এর সাউথ। তাহলে সি এর তুলনায় এ কোথায়, এ হচ্ছে ওয়েস্ট আর সাউথের মাঝামাঝি, তাহলে এইটাকে বলে সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট সাউথ, ঠিক আছে। তাহলে সাউথ ওয়েস্ট কোথায়, এই যে ডি তে আছে। 61 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে ডি। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সাউথ ওয়েস্ট, তো সাউথ ওয়েস্ট এই বিষয়টা ভাবতে হবে, হ্যাঁ। ধরেন যদি এই পাশে হইতো তাহলে এটার নাম কি হতো, ইস্ট আর সাউথের মাঝামাঝি, তার মানে সাউথ ইস্ট, এই পাশে হবে নর্থ ইস্ট, এই পাশে হবে নর্থ ওয়েস্ট, ঠিক আছে। আর সরাসরি থাকলে তো সরাসরি জীবন। 62 নম্বর বলছে if two planes leave the same airport at 1 pm, same airport লিভ করলো কটায়, ত্যাগ করলো একটা সময়, how many miles apart will they be at 3 pm, তিনটা সময় তাদের ডিসটেন্স কত হবে if one plane flies north at 150 miles per hour and the other travel directly west at 200 mile per hour। তার মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে দুইটা প্লেন যাচ্ছে একটা সময়, how many miles apart they will be if one plane flies north, তাহলে একটা প্লেন যাচ্ছে নর্থে 150 মাইল গতিবেগ 2 ঘন্টা চলে, তার মানে 150 300, এই বন্ধু এটা হচ্ছে 300। আরেকটা প্লেন যাচ্ছে কোথায়, এইখান থেকে কোথায় যাচ্ছে ডাইরেক্টলি ওয়েস্ট, ওয়েস্ট মানে এই পাশে, এ যাচ্ছে কত 200 মাইল গতিবেগে
যেহেতু 3 PM বলছে, এই জন্য 1 PM থেকে 3 PM হচ্ছে 2 আওয়ার, 2 আওয়ার হওয়ার কারণে 2 ঘন্টায় এই টোটাল চলে আসবে 200 200 400, আর এই 2 ঘন্টায় চলে যাবে 150। এখন এইখানে দেখেন A নাম্বার প্লেন, এটা হচ্ছে B নাম্বার প্লেন, এটা মনে করেন O বিন্দু থেকে তো আপনার জার্নিটা শুরু হচ্ছে। তাহলে A B এর সরাসরি ডিসটেন্স কত? 3 PM এর সময়। তাহলে আমরা এটা সমীকরণে পাইথাগোরাসের সূত্র ফেলবো, এটা হচ্ছে 400, এটা হচ্ছে 300। তো আমরা জানি পাইথাগোরাসের একটা সূত্র, তিনটা বাহুর দৈর্ঘ্য 3 4 5, এটাকে 100 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 300, তাহলে 400, আর একটা হচ্ছে 500। তার মানে লম্ব 300, ভূমি যদি 400 হয় তাহলে অতিভুজ হবে 500। তাহলে এখানে অতিভুজটা আমাদের आंसर। ডাইরেক্টলি ডিসটেন্সটা হচ্ছে c, 500 মাইল পার আওয়ার হচ্ছে তাদের, পার আওয়ার না 500 মাইল হচ্ছে টোটাল তাদের ডিসটেন্স। 63 নম্বর কি বলতেছেন? Two person X and Y are standing 50 years apart on a north south axis. North south আছে কি X আর Y আছে 50 গজ দূরত্বে। X walks 65 years to west and Y walks 55 years to the east and both stop. একজন 65 গজ হাঁটলো, 65 গজ হাঁটলো ওয়েস্টের দিকে, আর একজন হচ্ছে 55 গজ হাঁটলো ইস্টের দিকে। এরপর তারা থেমে গেল। Find the starting straight line distance, মানে সোজা লাইন ডিসটেন্স কত হবে ইন ইয়ার্স, গজে, between these two position, এই দুই পজিশন। তাহলে টু পারসন কি x আর y স্ট্যান্ডিং 50 ইয়ার্স অ্যাপার্ট অন নর্থ সাউথ অ্যাক্সিস। অ্যাক্সিস হচ্ছে এই যে দূরত্বে, তার মানে এরকম এইভাবে একটা অ্যাক্সিস, এটা হচ্ছে দেখেন নর্থ সাউথ অ্যাক্সিস, মানে এই যে দাগটা দিলাম না, এটাকে অ্যাক্সিস বলতেছে। নর্থ টু সাউথ এই অ্যাক্সিসে কি আছে 50 মিটার, 50 গজ দূরে আছে। তার মানে ধরেন এখানে একজন আছে, এটা নাম দিলাম ধরেন আছে x, আর এটা হচ্ছে y। এই দুইটা ডিসটেন্স, দুটো বিন্দুর ডিসটেন্স হচ্ছে 50। এরপর কি হইছে? x walks 65 years to west, তাহলে x ওয়েস্টের দিকে গেল, মানে এই দিকে আসতেছে, এটা হচ্ছে ইস্ট, তাহলে 65 আসে। and y walks 55 years to the east, y গেল এই পাশে 55। এখন গেল both স্টার, এখন থেমে গেল। find the straight line distance, এখন এই লাইন আর এই লাইন, এই যে স্টার্টিং এখানে যে আছে এদের মধ্যে এই স্ট্রেট ডিসটেন্স কত, এটা। তো এটা বাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাহুটাকে এইখান থেকে যে ওই পাশে গেছে না, ওই পাশে না, এইখান থেকে এর মতো একে 65 আনতে হবে, আনার পরে এটা যোগ করতে হবে। তাহলে কি হবে? তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের এই বাহুটা কত? এই বাহুটা যেহেতু এখানে শুরুতে তাদের ডিসটেন্স 50 ছিল, এটাও 50। আর এই বাহুটা কত? এই বাহুটা এই পাশে 65 গেছে এইটুকু থেকে, আর এইটুকু হচ্ছে 55। তাহলে হচ্ছে কত? 65 প্লাস 55 সমান সমান 120। কারণ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 120। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে 65 আছে, 120 আছে, তাহলে অতিভুজ কত হবে? আমরা এখানে এই 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা 65, 5 24। আচ্ছা, ক্যালকুলেশন করতে হবে। 13 24 আর সরি এখানে 65 কোথা আসলে, এখানে 50 আর 120, কারণ এইটা তো 50, এই 65 তো 120 এর সাথে মিলে গেছে। তাহলে 50 আর 120 আসছে কি লম্ব আর মানে ভূমি। অতিভুজ কত হবে? আমরা এখানে একটু কমাই দিয়ে দেখতেছি যে 5 12 আছে। আমরা জানি 5 12 হলে অতিভুজটা 13 হয় পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এখানে যেহেতু শূন্য বাদ দিছি, তাহলে এখানে শূন্য লাগাই দিই, 130। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে কোণাকোণি ডিসটেন্সটা, এটা 130 হবে। তাহলে 63 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে সি, 130। blood relation related 64 নম্বর কি বলছে? বলছে বনি has twice as many cousins as Robert, George has 5 cousins। আচ্ছা, এটা blood relation related। তাহলে আমাদের ডিসটেন্স রিলেটেড প্রশ্ন মোটামুটি আমরা দেখলাম, সবগুলো নিয়ম কিন্তু চলে আসছে আমাদের মধ্যে। সেটা হচ্ছে যে ডিসটেন্স বের করা, তারপর হচ্ছে যে দিক নির্ণয় করা,
স্টেটমেন্ট বাইর করা, পিথাগোরাসের সূত্র ইউজ করা, আশা করি ক্লিয়ার। ব্লাড রিলেশন রিলেটেড প্রশ্ন 64 নম্বর কি বলতেছে, বনি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ কাজিন অ্যাজ রবার্ট। বনির রবার্টের সমান, মানে রবার্টের থেকে দ্বিগুণ কাজিন আছে, মানে চাচাতো মামাতো ভাই বোন। জর্জ হ্যাজ 5 কাজিনস হুইচ ইজ 11 লেস দেন বনি হ্যাজ। মানে জর্জের কাছে আছে 5 জন কাজিন হুইচ ইজ 11 লেস দেন বনি, বনির থেকে 11 কম। তার মানে বনি আছে 16 আর বনি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি কাজিন। তাহলে বনি যেহেতু আমার দ্বিগুণ আছে, তাহলে রবার্টের হবে 16 অর্ধেক 8। হাউ মেনি কাজিন ডাজ রবার্ট? তাহলে 8 হচ্ছে অ্যানসার। মানে বুঝতেছেন কি সেটা? আচ্ছা নামগুলো একটু লিখে দেই। তাহলে হচ্ছে জর্জের কিছু আছে, তারপর হচ্ছে রবার্টের কিছু কাজিন আছে, আর বনির কিছু কাজিন আছে। এখানে জর্জ হ্যাজ 5 কাজিন, এই জর্জের 5 জন কাজিন আছে। এদের কিন্তু সবাই আত্মীয় সম্পর্ক বিষয়টা এরকম না, যার সংখ্যাগুলো বলছে। তাহলে হুইচ ইজ, এই 5 জনটা হচ্ছে 11 লেস দেন বনি, এই বনি এর থেকে 11 কম। তাহলে বনি এর হবে কত? 5 যোগ 11 সমান সমান 16। বনি যদি 16 হয় তাহলে রবার্টের কত? বনি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি কাজিন অ্যাজ রবার্ট। রবার্টের থেকে বনির দ্বিগুণ আছে, এই বনির দ্বিগুণ আছে। তাহলে রবার্টের কত হবে? দ্বিগুণের অর্ধেক, তার মানে 8। অ্যানসার কি আছে? হাউ মেনি কাজিন ডাজ রবার্ট হ্যাভ? এই 3 জনের মধ্যে যেহেতু রিলেশন চাইছে, তাহলে রবার্টের 8 জন আছে, 64 ডি অ্যানসার। ঠিক আছে? ওকে, ওকে, পরের প্রশ্ন আসি। প্রশ্ন হচ্ছে মাই সাকসেসরস ফাদার ইজ মাই ফাদারস সন এন্ড আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার্স অর সন, হু ইজ মাই সাকসেসরস? সাকসেসরস মানে কি? মানে হচ্ছে যে উত্তরাধিকারী। স্পিড কি? স্পিড কি খায় না মাথা দেয়? ক্লাসের সময় আমার উদাহরণ বলতে পারো। 65 নাম্বার। তাহলে সে মাই সাকসেসরস ফাদার ইজ মাই ফাদারস সন। এই সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকারী। হ্যাঁ, এবার এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের অফিসারে আসছিল, ভাষাটা বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে আসি, মাই সাকসেসর মানে আমার উত্তরাধিকারী। মাই সাকসেসরস ফাদার ইজ মাই ফাদারস সন। তাহলে এই লোকটাকে যে আমি বোঝাচ্ছি, and I don't have any brother or sons, who is my successor? আমার স্যার অবশ্যই জোড়া হবে। আচ্ছা দেখেন বিষয়টা একটু সিঁড়ি বাই সিঁড়ি দেখি। এই যে এখানে হচ্ছে আমি, আমার উত্তরাধিকারী যে সে তো অবশ্যই নিচে হবে, তাহলে এরা উত্তরাধিকারী। উত্তরাধিকারী একবার কে হয়? নরমালি উত্তরাধিকারী বলতে কি বোঝায়? পুত্র অথবা কন্যা হতে পারে। এখন বলছে কি যে মাই সাকসেসরস, তার মানে আমি, আমার যে উত্তরাধিকারী আছে এদের ফাদার, ফাদার মানে আমি, ইজ হয় মাই ফাদার্স মানে আমার বাবা, বাবার সন, তাহলে বাবার সন মানে আমি, এন্ড আই মানে আমার ডোন্ট হ্যাভ এনি ব্রাদার্স অর সন, আমার ভাইও নাই, ভাইও নাই মানে আমার ভাই নাই, আমার পুত্র নাই। তাহলে হু ইজ মাই সাকসেসর? তাহলে আমার উত্তরাধিকারী পুত্র কন্যা হওয়ার কথা ছিল, যেহেতু আমার স্থান নাই, তাহলে আমার উত্তরাধিকারী হচ্ছে আমার কন্যা। 65 নম্বর প্রশ্নের आंसर হচ্ছে সি। জাস্ট ভাষাটা বোঝার ব্যাপার এখানে। হ্যাঁ, ওকে। নেক্সট আসি কি বলছে, পি এন্ড কিউ আর ব্রাদার্স, আর এন্ড এস আর সিস্টার্স, দ্য ফাদার অফ পি ইজ ব্রাদার অফ এস, কিউ ইজ রিলেটেড টু আর এস। সেটা হচ্ছে পি এন্ড কিউ আর ব্রাদার্স, পি আর কিউ হচ্ছে ব্রাদার, ভাই ভাই, আর এন্ড এস আর সিস্টার্স, আর এবং এস হচ্ছে কি দুই বোন। তাহলে পি কিউ এর বোন এরা না, এটা বলে নাই, তাহলে এটা আমরা আলাদা ভাবে লিখি, আর এস হচ্ছে বোন বোন, এরা ভাই ভাই আর বোন বোন। দ্য ফাদার অফ পি, তাহলে পি এর ফাদার কি হচ্ছে? দ্য ফাদার অফ পি, পি এর ফাদার কে জানি না, মানে এস নামে একজন, ইজ ব্রাদার অফ এস,
এই যে এক্স হচ্ছে ফাদার মানে পুরুষ মানুষ, দেন পি এন্ড কিউ আর ব্রাদার্স, তার মানে এই যে যোগ চিহ্ন দিব মানে এরা পুরুষ মানুষ। এইভাবে চিত্র আঁকড়ে করলে ভুল হবে না পরীক্ষা হলে। তাহলে পি আর কিউ হচ্ছে দুই ভাই, এদের পি এর বাবা একে এ হচ্ছে এস এর ব্রাদার, এখন আর আর এস হচ্ছে কিন্তু এরা কিন্তু দুই বোন, তার মানে আর আর এস হবে এদের উপরের লাইনের লোক। কেন? কারণ পি এর বাবা নামে একজন এক্স আছে, এক্স হচ্ছে পুরুষ মানুষ, আর এক্স এর বোনই হচ্ছে এই যে আর আর এস। কেন? কারণ আর আর এস দুই বোন ছিল, আর এস এর ভাই হচ্ছে পি এর বাবা। তাহলে কিউ ইজ রিলেটেড টু আর এস। এই কিউ আর আর এর সম্পর্কটা কি দেখেন, এক্স হচ্ছে আর এর ভাই, এক্স হচ্ছে আবার পি এর বাবা, তাহলে আর আর পি এর রিলেশনটা কি? আর এর ভাইয়ের ছেলে, তার মানে পি এর বাবার বোন, তার মানে পি এর ফুফি। তাহলে পি এর ফুফু যে, সে তো কিউ এর ফুফু হবে, কারণ এটা তো দুইজন। তাহলে হচ্ছে কি ফুফু, ফুফু মানে হচ্ছে ইংলিশ হচ্ছে আন্ট। আর কি চাইছে যে কিউ ইজ রিলেটেড টু আর, সরি এখানে কিন্তু মিস্টেক হচ্ছে একটা, আনসার তো রিলেশন নাই। আনসার রিলেশন যেহেতু আছে সেটা মানে এটা ব্যাপারটা হচ্ছে কি নরমালি কিন্তু কিউ হচ্ছে আর এর ভাতিজা, ভাতিজাটা নাই, তাহলে মানে সম্পর্কটা হচ্ছে এদের ফুফু ভাতিজা, কিন্তু ভাতিজা যেহেতু নাই সেহেতু ফুফু। তাহলে 66 নম্বর প্রশ্ন आंसर হচ্ছে ডি। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 66 নম্বরটা ক্লিয়ার? আচ্ছা আমরা সেই 67 নম্বরে P and Q are brothers, R and S are sisters, the son of P is brothers of S, Q is related to R S। এটা তো আগে প্রশ্নটাই একটু আলাদা বলে দিয়েছি ভাষাটা। P and Q are brothers, তাহলে P আর Q হচ্ছে দুই ভাই, R and S are sisters, R and S মানে হচ্ছে sisters, the son of P, এবার P এর son, তার মানে P এর নিচে বসলো কিন্তু, হ্যাঁ P এর son মানে P এর নিচে নিয়ে আসলাম, son মানে বলছে আচ্ছা son, সনের নাম কি জানি না, তার নাম দেই x, যেহেতু পুত্র বলছে এই জন্য প্লাস। P এর son is brother, আগেরবার এখানে কি বলছিল P এর father বলছিল, এই জন্য উপরে দিয়ে গেছে P এর brother of S, S এর brother, তার মানে S হচ্ছে মেয়ে মানুষ আর আরো হচ্ছে মেয়ে মানুষ, এদের আবার ভাই হচ্ছে x, তাহলে এদের দুইজন যেহেতু P এর ছেলে আর এরা দুজন আবার এর ভাই ভাই এরা দুজন বোন, তাহলে এরা কিন্তু সবাই P এর সন্তান। তাহলে Q is related to R, তাহলে Q আর কি হয়? তাহলে R এর বাবা P, P এর ভাই Q, তাহলে R এর আঙ্কেল হবে P, Q। তাহলে এখানে 67 নম্বর কোশ্চেন आंसर হচ্ছে C। ঠিক আছে, 67 নম্বরের आंसर C। স্মল এর লার্জেস্ট এটা একটা আইটেম, বড় ছোট বাই করা। তাহলে আমরা রিলেশন বাই করে দেখলাম, জাস্ট পুরুষ হলে প্লাস চিহ্ন, মহিলা হলে মাইনাস চিহ্ন, এবং সিঁড়ি, সিঁড়ি মানে হচ্ছে কি যে প্রজন্ম, সন পুত্র হলে নিচে, পিতা হলে উপরে, এইভাবে দিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা এবার স্মল এর গ্রেটেস্টটা দেখবো কিরকম পরীক্ষা আসছে দেখেন 23 সালে, মানে বিভিন্ন প্রশ্ন পেলে বিগত সালে আসছে, এগুলো থেকে সমাধান দেখাচ্ছি। Ruby's height is 5.2 inch. Anna is taller than Ruby, but she is not taller than Pamela. তাহলে রুবি নামে একজন আছে, এ হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। তাহলে Anna is taller than Ruby, তাহলে কি Anna is taller than Ruby but she is not taller than Pamela। তাহলে এখানে Anna টা হবে এর থেকে বড় আর Pamela হবে আরো বড়। Pamela is shorter than her cousin Ronnie, এই শর্টার মানে রনি তাহলে আরো বড়, ঠিক আছে, বাট শি ইজ নট শর্টার দ্যান রুবি, তাহলে রুবি থেকে তো শর্টার হবে না, কারণ রুবি থেকে অ্যানা বড়, অ্যানার থেকে তো আবার পামেলা বড়। হু ইজ দ্য টলেস্ট অফ দ্য টু? টলেস্ট তো এই যে রনিকে পাই গেছি আমরা, তাহলে রনি হচ্ছে টলেস্ট। 68 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে বি, রনি। এই বলতে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এইভাবে উপর নিচে করবেন অথবা লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দিয়েও করতে পারেন, ঠিক আছে।
ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আসি 69 নম্বর দেখেন। If A, B, C and D are positive integers such that 4A equal to 9B equal to 17C equal to 11B and 5C equal to 12A, then the arrangement of the four numbers from greatest to least is. এটা ইসলামী ব্যাংকের পরীক্ষা আসছে। তো সাধারণত এরকম প্রশ্ন থাকলে এগুলোকে রেশিও আকারে কনভার্ট করা যায়। ঠিক আছে, 4A equal to 9B আছে না, আবার কি আছে 17C equal to 11D, আবার আছে 5C equal to 12A। আমরা এইখান থেকে দেখতেছি মানে উত্তর কি যাইছে, then the arrangement of the four numbers from greatest to least। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন x আর ইকুয়াল টু y যদি হয় তাহলে x আর y সমান সমান, কিন্তু x ইকুয়াল যদি 2y হয় তাহলে কি y শক্তি বেশি দুইটা y দেখে? না, y শক্তি কিন্তু কম। কেন কম? কারণ x একাই দুইটা y এর সমান, তার মানে x is greater than y। x is greater than y হবে যদি y বেশি মিলে একটা x এর সমান হয়। তাহলে দুইটা x মিলে যদি 5টা y এর সমান হয় তাহলে কে বড় হবে? যার কম মানুষ লাগবে, যে আমরা দুই ভাই মিলে তোদের 5 ভাইয়ের সাথে পারবো। তার মানে এই 5 ভাই এর যদি x আর y যদি একজন একজনকে লাগাই দেওয়া যায় তাহলে পারবে না, যে বেশি জন মিলে যার পাশে হবে। তার মানে যেটা বেশি জন লাগবে সেটা হচ্ছে ছোট। তাহলে এখানে 4A আর B দেখে বোঝা যাচ্ছে A is greater than B, এর 5C আর 2A দেখে বোঝা যাচ্ছে C is greater than A, এখানে 17C 11D দেখে বোঝা যাচ্ছে D is greater than C, মানে যার কম সংখ্যা সেটা বড়। এখন আসি এইখানে হচ্ছে যে A হচ্ছে বড় B এর থেকে, আবার C হচ্ছে A এর থেকে বড়, তাহলে এখানে আমরা A এর পিছনে B লাগাই দিই, এইগুলো সবগুলো থেকে আবার একসাথে নিয়ে আসবো। হ্যাঁ, একসাথে যদি আমরা সাজাই তাহলে কি হবে বিষয়টা? বিষয়টা এরকম হবে যে C is greater than A, এটা লাগাইলাম, A is greater than B, তাহলে এই B কে আমরা শুরুতে যেটা পাইছি A is greater than B, এরপর দেখতে C হচ্ছে A এর থেকে বড়, তাহলে A এর সামনে দিয়ে দিলাম C, আবার এখানে আবার D হচ্ছে C এর থেকে বড়, তাহলে D কে আরো সামনে দিলাম। তাহলে এটা যদি তিনটা মিলে লিখি তাহলে এরকম হবে, D সবার সামনে, তারপরে C, তারপরে A, তারপরে B। উত্তর কি চাইছে? Then the arrangement of the four numbers from greatest বড় থেকে ছোট, তাহলে DCAB, DCAB 9 9 9, DCAB এখানে আছে, তাহলে C आंसर। 69 নম্বর প্রশ্নের आंसर হচ্ছে C। আশা করি ক্লিয়ার। 70 নম্বর কি বলছে? মুশফিক is as tall as মমিনুল, as tall as মানে হচ্ছে সমান সমান, তাহলে মুশফিক equal to মমিনুল। সাকিব is shorter than তামিম, তাহলে তামিম হচ্ছে greater than সাকিব। তামিম is taller than মমিনুল, তাহলে এই যে মমিনুলের থেকে তামিম হচ্ছে taller। and মুশফিক is shorter than সাকিব, তাহলে সাকিবের থেকে মুশফিক হচ্ছে শর্টার, তার মানে এখানে হচ্ছে মুশফিক বসে। দেখেন এই তিনজনের মধ্যে মুশফিক ছোট, আবার এখানে তামিমের থেকে মমিনুল ছোট। উত্তর কি চাইছে? হু ইজ শর্টেস্ট। খেয়াল করেন এইখানে তামিমের থেকে সাকিব ছোট, তারপরে মুশফিক ছোট, আর এখানে তামিমের থেকে ডাইরেক্ট মমিনুল ছোট। এটা থেকে বোঝা যায় না যে কে সব থেকে ছোট, কারণ মুশফিক আর মমিনুল তো সমান সমান, তাই না? তো এই জন্য আমরা এখানে কনক্লুশন আসতে পারি না, এখানে মুশফিকও ছোট হতে পারে, মমিনুলও ছোট হতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটা মমিনুল এবং মুশফিক দুটো অ্যান্সার। এটা প্রশ্নটা বানাইতে কি মিস্টেক করছি। এখন হচ্ছে জসিম ইজ শর্টার দেন, আইএফআইসি ব্যাংক আসছে জসিম ইজ শর্টার দেন জলি বাট টলার দেন অনিকা। তাহলে এখানে যদি আমরা অনিকাকে সবথেকে ছোট বানাই, তারপর জসিম ইজ শর্টার দেন, আচ্ছা জলি, জসিম ইজ শর্টার দেন জলি, তাহলে জলি দেখো, জলি, জলি হচ্ছে জসিম শর্টার দেন জলি, তার মানে এটা যদি জলি দেই জলির থেকে শর্টার, তাহলে একে বড় করে দেই আর হচ্ছে ছোট করে দিই। কিন্তু হচ্ছে টলার দেন আনিকা, তাহলে টলার দেন আনিকা মানে আনিকা আরো ছোট। ঠিক আছে, এটা তিনজনের এ সবথেকে বড়। এখন দিনা ইজ শর্টার দেন জসিম, দিনা হচ্ছে জসিমের থেকে ছোট, তাহলে জসিমের থেকে ছোট মানে এই পাশে বসবে। সমস্যা হচ্ছে যে অনিকার থেকে ছোট নাকি অনিকার থেকে বড়, জসিমের থেকে ছোট এটা বলা নাই, জসিমের থেকে ছোট এই বন্ধ ক্লিয়ার। তাহলে দিনা হচ্ছে, এটা হচ্ছে দিনা মানে ডি, আমরা জানি না এটা এখানে হতে পারে এখানে হতে পারে, এদের মধ্যে এখন রিলেশন পাই নাই, কিন্তু জসিমের থেকে ছোট এই পর্যন্ত বোঝা গেছে। মালিক ইজ শর্টার দেন জলি বাট টলার দেন তাসনিম, তাসমিন,
মালিক ইজ শর্টার দ্যান জলি, এই জলির থেকে মালিক হচ্ছে শর্ট। এখানে বসবে মালিক না, এখানে বসবে না, সবার শুনতে বসবে যায় না। বাট টলার দেন তাসনিম, তাসনিম আরেকজন আছে এর থেকে টলার, তার মানে তাসনিম আর একটু ছোট। এই দুটো রিলেশন কিন্তু আমরা পাইতেছি, বাট এদের সাথে এদের রিলেশন গুলা বুঝতেছি না। কিন্তু জলের সাথে আবার জলের সামনে এখন মধ্যে কেউ যাইতে পারে না। হু ইজ দ্য টলেস্ট ইন টার্মস অফ হাইট? দেখেন এই ছোট বাইর করা এখানে কঠিন, কারণ কে সব থেকে ছোট এটা বলা নাই, কিন্তু কেউ কোনোভাবে জলের সামনে যেতে পারেনি, কারণ জল হচ্ছে সব থেকে বড়। এই জন্য 71 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সব থেকে টলেস্ট হচ্ছে জল। তো এরকম পরীক্ষার প্রশ্ন সমাধান করতে যে আপনারা বিভিন্ন কনফিউশনে পড়বেন, কারণ হচ্ছে কি যে বড় তো বুঝলাম কিন্তু ছোট কে এটা তো বোঝা যাচ্ছে না। ধরা আছে এ হচ্ছে বি এর থেকে বড়, এ হচ্ছে সি এর থেকেও বড়, তার মানে এ বড় ঠিক আছে, কিন্তু ছোট কি? বি হতে পারে, সি হতে পারে, সব থেকে ছোট কে এটা বলা সম্ভব না। তো এইরকম ক্ষেত্রে দেখা যায় যে সব থেকে বড়টা চায়, মানে যেটা বাইর করা সম্ভব সেটা চায়। এই জন্য আপনারা কনফিউজ হবেন না, কাছাকাছি ভাগ করে করে লিখতে থাকবেন, দেখবেন প্রশ্ন সেভাবে করা হয়েছে, মিলে যাবে। 72 নম্বর হচ্ছে P is bigger than J, S is bigger than M, R is not as big as S but is bigger than J, M is not as big as J, which is the smallest? তাহলে আসি P is bigger than J, তাহলে P is bigger than J, S is bigger than M, S is bigger than M, এই দুটো আলাদা আলাদা জিনিস। R is not as big as S but is bigger than J, তাহলে R হচ্ছে J এর থেকে বড়, তার মানে J এর সামনে বসবে, কিন্তু S is bigger than, R is as big as S, এই যে এখানে দেখেন R S এর সমান কিন্তু J এর থেকে বড়। তাহলে দেখেন এই S টা আর R টা দুটো সমান সমান, R হচ্ছে as big as J, R is not, oh sorry not close, R is not as big as S but is bigger than J, তাহলে R S আর J এর মধ্যে রিলেশনটা কি হচ্ছে? R is not as big as S, তার মানে S বড় R ছোট। আবার হচ্ছে কি is bigger than J, এই R হচ্ছে আবার J এর থেকে বড়। এই সেন্টেন্সটা অনুযায়ী তিনটাকে সম্পর্ক সাজালে এরকম হয় যে R হচ্ছে J এর থেকে বড় কিন্তু S এর থেকে বড় না, R is not as big as S, S এর থেকে ছোট কিন্তু J এর থেকে বড়। এই জিনিসটা যদি আমরা এখানে ম্যাচিং করি তাহলে দেখেন এই যে S এর থেকে M ছোট, তাহলে M কিন্তু এই পাশে যে কোনো একখানে বসবে, কোথায় বসবে? শেষে বসতে পারে, মাঝখানে বসতে পারে, কিন্তু S এর সামনে আসবে না, যেহেতু M, তাহলে এটা আমরা এখানে নিয়ে নিছি। P is greater than Z, তাহলে Z থেকে P বড়, কোথায় বড়? এই শুরুর সবার সামনে আসতে পারে, মাঝখানে থাকতে পারে, ঠিক আছে। আবার R is greater than Z, এটা তো এই P is greater than Z, সরি এটা P না, হ্যাঁ P close, P is greater than Z, তাহলে আমরা P কে পাইলাম, তো which is the smallest? তাহলে এখানে Z থেকে ডান পাশে কেউ গেছে M, M is not as big as J, M is not as big as J, এই যে এখানে আরেকটা কথা বলা আছে, হ্যাঁ M is not as big as J, তার মানে M J এর মতো লম্বা না, তার মানে J M হচ্ছে আরো ছোট, তাহলে M এর পরে কারণ রিলেশন নাই, তাহলে M হচ্ছে এখানে সব থেকে ছোট। তাহলে 72 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে ডি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রাখতেছি, ইনশাআল্লাহ আগামী কালকে আপনাদের এটা শেষ করে দেওয়া হবে, বাকি যেটা আছে কোডিং ডিকোডিং সহ মিসেলেনাস প্রশ্নগুলো আছে এটা শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। আপনাদের মধ্যে একজন 17 নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য বলছি, হ্যাঁ তো আমি 17 নম্বর প্রশ্নটা সমাধান করে দিতেছি। দেখেন এটা বইয়ের মধ্যে একটা মানে মিস্টেক বলতে কি একটা সাদা সমাধান হয়, বলছে যে which of the following numbers can be placed at the sign of the interrogation, ঠিক আছে। ইন্টারোগেশন বলতে কি দেখেন এই প্রশ্নগত সেটে কত বসবে, তো এখানে যদি খেয়াল করেন এই সংখ্যার মধ্যে একটা রিলেশনটা কিভাবে কাজ করতেছে, এই 27 আর 22 ইকুয়াল হচ্ছে 49, এর সাথে 1 যোগ করে হচ্ছে 50, তার মানে এই তিনটা সংখ্যা মিলে একটা, এমনিতে অন্য অনেক ভাবে চিন্তা করবেন এই ছোট বড় হওয়ার কারণে এটা মিলবে না, কিন্তু এইভাবে মিলবে। দেখেন এই তিনটা মিলে যদি একটা কুলু বানাই তাহলে 13 যোগ 12 সমান সমান হচ্ছে 25, 25 এর সাথে 1 যোগ করে 26,
তো এখানে কি হবে, এখানে 9 যোগ 2 সমান সমান 11, এর সাথে 1 যোগ করলে 12। তার মানে এই প্রশ্নবোধক জায়গাটাতে 12 বসাইতে হবে। বইয়ের মধ্যে 27 সংখ্যাটা মিসিং হয়ে গেছে সমাধান লেখার সময়। প্রশ্ন কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তাই 17 নম্বর প্রশ্নটা অ্যান্সার হবে 12। তাহলে আজকে এই বন্ধু রাখতেছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আবার বাকি যে সর্বশেষ অংশটা আছে এটা শেষ করে দেব। তো যারা এই ক্লাসটা দেখতেছেন তাদের কাছে জানতে চাই যে ব্যাংক ম্যাথ এমসিকিউ এর কোর্সে আপনাদের নির্দিষ্ট কোন টপিকের সমস্যা আছে কিনা। আপনারা কয়েকটা বিষয় বলছেন, এগুলো নিয়ে আলোচনা করা যাবে। সেটা হচ্ছে ট্রেনের 2টা ট্রেন সংক্রান্ত বিষয়, তারপরে প্রফিট লসের একটা বিষয় বলছেন, আরো 2-1টা জায়গা নিয়ে বলছেন, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আপনারা আরো প্রশ্ন করেন, আমি পরশু দিনের মধ্যে ক্লিয়ার করে দেব। তো যে কোনো সমস্যা আপনারা গ্রুপে পোস্ট দিয়েও ধরতে পারেন, যদি আপনারা একটু সিরিয়াস হন গ্রুপে পোস্ট দিলেও আমরা সেটা ক্লিয়ার করে দেবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, শুভরাত্রি। নমস্কার।